Namaskar, welcome to Didi #1 Season 8. Special partner Cucina Small Appliances. সময় স্রোতে জীবন তরি এগোতে চান যদি আপনাকেও হতে হবে হার না মানা দিদি। আজকের এই বিশেষ পর্বে আমরা শুনবো সমস্ত হার না মানা দিদির গল্প, যারা মনের জোরে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। আজকে মঞ্চে সবাই উপস্থিত আছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন রূপা চক্রবর্তী। নমস্কার। কোত্থেকে এসেছেন দিদি? দমদম নাগেরবাজার থেকে এসেছি। কি করেন রূপাদি? দিদি আমার হোম ডেলিভারি রয়েছে। আমি জীবনে প্রতিকূলতার মধ্যে থেকে হার না মেনে নিজের ছেলেকে কিভাবে মানুষ করে পরিবারের পাশে দাঁড়িয়ে আজকে সেই গল্পটাই আপনার সাথে করতে এসেছি। শুনবো আপনার সব গল্প দিদি। এরপর আছেন মিমি সাহা। নমস্কার দিদি, আমি অশোকনগর থেকে এসেছি। আমি জীবনে হার না মেনে এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে আমার অসুস্থ মেয়েকে কি করে সুস্থ আর স্বাভাবিক করেছি সে গল্পই আজ তোমার সাথে করতে এসেছি। ওকে, শুনবো। এরপর আছে জুই মজুমদার। নমস্কার দিদি, আমি হাবড়া থেকে এসেছি। কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছেছি এবং আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব করি, কিভাবে আমি এই প্রফেশনে এসেছি সেই গল্পে আমি আপনার সাথে করতে এসেছি। খুব ভালো জুই, ভালো, শুনবো। বীণা সেন। নমস্কার দিদি, আমি বেলঘরিয়া থেকে এসেছি। জীবনে প্রতিটা মুহূর্তে কিভাবে লড়াই করে এগিয়ে চলেছি সেই গল্পই করব আজ তোমার সাথে। কি করেন আপনি? আমি এখন একটা নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে যুক্ত আছি। ওকে, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার। প্রথমে কথা বলি একটু রূপাদির সাথে। হোম ডেলিভারির ব্যবসা খাবারের, হ্যাঁ, শুরু হলো কিভাবে এটা? আমরা 3 ভাই বোন, বাবা মার সাথে 3 ভাই বোনে মানুষ হয়েছি। ছোটোর থেকে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করা, খেলাধুলা সব কিছু নিয়ে একদম মধ্যবিত্ত ঘরে ছিলাম। তারপরে দিদির বিয়ে হয়ে যায়। 1 বছরের মধ্যে আমাকেও বাবা মা দেখে অ্যারেঞ্জ ম্যারেজ করে দিল, বিয়ে হয়ে গেল। হয়ে যায় তখন ভাই অনেকটা ছোট, আমার থেকে 7 বছর। এবার সংসার করলাম, শ্বশুরবাড়ি ঘর গেলাম। হাজব্যান্ডের কোনো চাকরি ছিল না, চাকরি না করা সত্ত্বেও বলেছিল চাকরি করে বলে বিয়ে দিয়েছিল। না খোঁজ নিয়ে বিয়ে হয়েছে? না খোঁজ নিয়ে বিয়ে হয়নি, মানে আমার এক রিলেটিভই করেছিল সম্বন্ধটা। তখন বলা হয়েছিল যে হাজবেন্ড সার্ভিস করে, কিন্তু গিয়ে দেখলাম কিছুই করে না। এবার আমার শাশুড়ির মেন বক্তব্য ছিল যে দুজনেই কাজ করতে হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করে চালাতে হয় মেয়েদের। আমি বললাম ঠিক আছে, কিন্তু বাপের বাড়ি তো আগে কোনোদিন কাজ টাজ কিছু করতে হয়নি, মধ্যবিত্ত ছিলাম, কিন্তু জানোই না কিছুই জানি না। তবে যাই হোক 1 মাসের মধ্যে আমি জবে ঢুকলাম, হাজব্যান্ড ওয়াইফ দুজনে কসমেটিক সেলসম্যানের কাজে। এবার যখন সেলসম্যানের কাজে ঢুকলাম তখন দেখলাম আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে চলে আসতো। আমি শিয়ালদা থেকে যে দমদমে আসবো সেই রাস্তাটাও আমি ঠিক করে চিনতে পারতাম না তখন। ওখানে কাজটা ছেড়ে দিলাম, কারণ আমি তো রাস্তাঘাট চিনি না। তখন ওখানে পঞ্চায়েতে আমাকে কাজ দেবে বলে আমার হাজব্যান্ড নিয়ে গেল। তা নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে কাজ দেওয়া হলো। কাজটা আমি ছোট মনে করিনি দিদি, আমি হার মানিনি, কিন্তু আমি কাজটা করে গেছি। পঞ্চায়েতে টয়লেট ধোয়ানোর কাজ ছিল। আমি কাজটা করলাম, কাজটা করে বাড়ি আসতাম, এসে যথারীতি ঘরের সর্বস্ব কাজ করতাম। তারপরে ওই হাতে হেম সেলাই টেলাইগুলো করতাম। গ্রাম সাইড ছিল, দত্তপুকুর শ্বশুরবাড়ি, অনেক গ্রাম ছিল। মেলায় মেলায় কসমেটিক্সের দোকান দিতাম, সব মেলায় ঘুরতাম। এবার হাজব্যান্ড কী করতো, টাকাটা নিয়ে যেত, উল্টো সন্দেহ করে মারতো, যে সবার সাথে হেসে খেলে কথা বললে পারে, খুব সন্দেহ করতো। তারপরে আস্তে আস্তে ওটা আমি ছেড়ে দিলাম, যে এরকম করে তো চলা যাবে না দিদি। ছেড়ে দিয়ে তারপরে আমি রান্নার কাজে ঢুকলাম। কার 10 জনের রান্না, কার 20 জনের রান্না, শ্বশুরবাড়িতে বসে ওই করতাম। তখনও কিন্তু আমার হাজব্যান্ড কিছু করতো না, মানে যেত বাইরে রোজই মর্নিংয়ে খাওয়ার দাওয়ার করে দিতাম, কিন্তু চাকরি বাকরি কিছুই করতো না। তুমি হাজবেন্ডকে বোঝানোর নিশ্চয়ই চেষ্টা করেছো? হ্যাঁ, অনেক বোঝানোর চেষ্টা করেছি যে একা হয় না, ঠিক আছে তুমি অল্প আয় করো, আমি কিছুটা করছি, তুমি যদি আমাকে 40% দাও 60% আমি করছি, দুজনে মিলে চলি না। কিন্তু ও করবেই না, ওর কাজের ন্যাকটাই ছিল না দিদি। বাড়িতে বসে থাকবে একদম, হ্যাঁ, ও ঘরে বসে থাকবে, ঘরে বসে থাকবে না, মানে ও নানা রকম দুষ্কৃতি কাজ করে বেড়াবে, মানে ঘুরে টুরে আসবে, এসে তুমি কাজ টাজ করে টাকাটা দিয়ে দাও। তারপরে একদিন আমি জানতে পারি যে আমি মা হব। তখন আমার মা হলাম, হওয়ার পরে 1 বছর ওইরকম চাকরি করে করেই কিন্তু যাচ্ছে, আমার কাজ করে করেই যাচ্ছে, এটা ওটা করে করে যাচ্ছে। হঠাৎ করে আমার হাজবেন্ড রাস্তায় ধরে খুব মানে অশান্তি করলো, করে আমার টাকার ব্যাগটা সব নিয়ে গেল। তখন আমার ছেলেটা ছোট, ও আমাকে খুব মারলো সেই রাতে। ও না চতুর জায়গা দিয়ে ধার করে ফেলেছিল, অনেক অনেক ধার দেনা করেছিল। ইভেন আমার মাসির বাড়িতে এসে জমি দেওয়ার নাম করে টাকা নিয়ে নিয়েছিল। তখন আমি ওকে বললাম যে এরকমভাবে তো, আর খুব মার খেয়েছি সেদিন, আমি রাত্রে ভীষণ মার খেয়েছি। মার খাওয়ার পরে ভোরবেলায় আমার শ্বশুর আমাকে গেটটা খুলে দেয়,
উনি আমার মাকে ফোন করে দিলেন যে দিদি আমি আপনার মেয়েকে আপনার কাছে পাঠিয়ে দিলাম, বলে ওই ভোর ফার্স্ট ট্রেনে আমি চলে আসি। কত বছর হলে গেল সেটা? আজকে প্রায় আমার ছেলের বয়স 15 বছর। আচ্ছা, তো 15 বছরের যুদ্ধ এটা। 15 বছরের যুদ্ধ। খাবারের ব্যবসা কি করে শুরু খাবারের করলে? বিজনেসটা আমি ছোটোখাটো করে করতে করতে সবাই দেখি আমার খাবারের উপরে চাহিদাটা বেশি। তখন আমার মা বলল যে এরকম তুমি তাহলে এক কাজ করো, তুমি হোম ডেলিভারি প্রফেশনটাই বেছে নাও। আর আর্থিক দিক থেকে আমার ভাই আমাকে খুব সাপোর্ট করেছে। ছেলেকে স্কুলে ভর্তি করা ভাই করলো প্রথম, তারপরে আমি ছেলেকে চালিয়ে চালিয়ে সেই হার না মেনে যুদ্ধ করে 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 এখন আমি এক জায়গায় দাঁড়িয়েছি। ছেলে আমার এবার সিবিএসসি বোর্ডে পড়ছে, মাধ্যমিক দেবে। তো এখন এই হোম ডেলিভারি ব্যবসা কি তোমার ওই এরিয়াতে সবাইকে তুমি সবাই আমি অনলাইনেও দিই। আচ্ছা। ছোটখাটো ক্যাটারিং গুলো করি, অনলাইনে খাবার দিই। আচ্ছা, একসঙ্গে কতজনের খাবার একসাথে বানাতে আমি পারো? 230 জনের রান্না করি ডেলি। 250 জনের রান্না প্রত্যেকদিন হ্যাঁ একা? হ্যাঁ, আর একজন দিদি আছে সাথে আমার হেল্পার। আমার ভাইয়ের বউ আমাকে খুব হেল্প করে। পাঠাও কি করে জায়গায় জায়গায়? অনলাইনে ছেলেরা আসে খাবার নিয়ে যায়, আর একজন ছেলে ডিস্ট্রিবিউটর আমার রাখা আছে, ও গিয়ে খাবার দিয়ে আসে। কি কি খাবার বানাও? সমস্ত, মানে অনলাইনে তো মানে কোনো খাবারের থাকে না, আমার মেনু চার্ট দেওয়া আছে, সেই অনুযায়ী যখন যেটা অর্ডার আসে। কত রকমের আইটেম রেখেছে মেনু চার্টে? আমার আইটেম আছে 32 রকমের। কি কি আছে রে শোনো? ভেজ থালি, নন ভেজ থালি, পাতাল থালি, পুরো থালি আছে 4 রকমের। তারপরে থালির পরে আছে চিকেন ভর্তা, ওটা আমি খুব ভালো করি, ওটা মানে আমার ছেলের ফেভারিট ডিশ। নর্মাল রুটি, তড়কা, এগ ফ্রাই, তারপরে হচ্ছে চানা মশলা, মাটন কষা, চিকেন তন্দুরি। এত কিছু? আমি ভীষণ রান্না করতে ভালোবাসি। খুব ভালো। বাহ রূপা, আজকে তাহলে অনেক বড় হয়ে গেছে তুমি, আর অনেক খেটে পরিশ্রম করে কষ্ট করে আজকে এই জায়গায়। বাপ রে বাপ, পিছিয়ে পড়িনি দিদি, এগিয়ে এগিয়ে জীবনে কোনো রকম কাজকে তুমি অবহেলা করনি, সব রকম কাজ করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। ছেলে বুঝতে পারে মা যে আজকে এত কষ্ট হ্যাঁ, করে এই ছেলে জায়গায় এসে বুঝতে পারে। পৌঁছেছে? ছেলে এখন যেহেতু এত বছর আমি কারোর সাথে মানে বিয়ে শাদী করিনি, ছেলে এখন বলে মা তোমার একজন ভালো বন্ধু হওয়া দরকার। তুমি কি চাও? ছেলে মা ভাই যেটা বলবে সেটাই চাই। খুব ভালো, ছেলে তো ম্যাচিওর্ড একদম। হ্যাঁ, ওদের সুখে আমার সুখ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো থেকো রূপা, জীবনে অনেক বড় হও, আর অনেক 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 বড় হও। দিদি আশীর্বাদ করো, সেটাই। নিশ্চয়ই, তোমার রান্না খাবার আমার খাওয়ার ইচ্ছে রইলো। হ্যাঁ দিদি, একদম। ভালো থেকো রূপা। হ্যাঁ দিদি। সকলের জন্য কি খেলা আসছে আমরা এবার দেখব। খেলাটা কি একটু বুঝিয়ে দিই। একদিকে দেখো, বাঁ দিকে রয়েছে লাল বল, ডান দিকে রয়েছে সবুজ বল। তোমাদের যেটা করতে হবে যে লাল বল আসবে সবুজের জায়গায়, সবুজ বল যাবে লালের জায়গায়, কিন্তু যখন যাবে দুটো হাত একসাথে যাবে। কে কত তাড়াতাড়ি পুরো বলটাকে এদিক থেকে ওদিক শাফল করতে পারে, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে রূপা। চলো, ফাস্ট 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 ফাস্ট। ডান হাতে সবুজ, ফাস্ট করো। ডান হাতে সবুজ, শেষ করেছে 1 মিনিট 7 সেকেন্ডে। এবার মিমির সাথে কথা বলবো। জীবনে অনেক লড়াই করেছো সন্তানকে নিয়ে। হ্যাঁ, অনেক ছেলে না লড়াই মেয়ে? করেছি। মেয়ে। কি হয়েছিল? আমি বাবা মার একটা মাত্রই মেয়ে ছিলাম দিদি, তো পড়াশোনা করেছি ঠিকঠাক, তারপরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপরে আমাদের বিয়ে হয়। আমার বর যেহেতু আর্মিতে আছে, সেহেতু অরুণাচলে তখন পোস্টিং ছিল। হ্যাঁ, তা আমরা ওখানেই ছিলাম, তো ওখানেই আমার মেয়েটা হয়। মেয়েটা যখন হলো, মেয়েটার দেখলাম দুটো পাই প্রবলেম। হ্যাঁ, দুটো পা মানে এরকম ভেতর দিকে পুরো বেঁকানো ছিল। মানে মেয়েকে দেখে আমি মানে ভয় লাগতো আমার, যে আদৌ মেয়ে কোনোদিন দাঁড়াতে পারবে কিনা, হাঁটতে পারবে কিনা, এরকম হলো জন্মের পর থেকেই? জন্মের পর থেকেই। তো ওখানে যে ডাক্তাররা ছিল আর্মি, সেখানে দেখালাম, তো ওনারা বললো যে এই রোগের এখানে কোনো ট্রিটমেন্টই হয় না, তুমি যত তাড়াতাড়ি পারো কলকাতায় চলে যাও। সে 1 মাসের মেয়েকে নিয়ে আমরা অরুণাচল থেকে কলকাতায় চলে আসলাম। এসে কমান্ডে দেখালাম, ওখানকার ডাক্তাররা বলল যে এর প্রচুর লম্বা ট্রিটমেন্ট চলবে, এত তাড়াতাড়ি কিন্তু এ পা সোজাও হবে না বা হাঁটতেও পারবে না। তারপরে ট্রিটমেন্ট শুরু হলো দিদি। যখন আমার মেয়ে 3 মাস বয়স, 3 মাস বয়স থেকে প্লাস্টার শুরু
শুরু হলো। তখন আমার শুরু হলো যুদ্ধ। একা একা আমি মেয়েকে নিয়ে যেতাম, দুটো পায়ে প্লাস্টার করে দিত। তো ওই প্লাস্টার 15 দিন, ওইটুকু মেয়ের পায়ে প্লাস্টার? হ্যাঁ, দুটো পায়ে প্লাস্টার থাকতো। যেরকম পা ভেঙে গেলে প্লাস্টার করে দেয়, পুরো ওরকমভাবে প্লাস্টার করে দিত। 15 দিন অন্তর অন্তর ওই প্লাস্টার চেঞ্জ হতো। ডাক্তারের কাছে আবার নিয়ে যেতাম, ওখানেই প্লাস্টার কেটে আবার প্লাস্টার করে দিত। সে আমার মেয়ে প্রচণ্ড কাঁদতো দিদি, মানে প্রচণ্ড ভয় পেত, কাঁদতো। মানে আমি ওই মেয়েকে যে কি করে সামলিয়েছি সেটা আমিই জানি। তারপর আবার একা? হ্যাঁ, এদিকে আমার শ্বশুর শাশুড়ি আছে, ওনারাও বয়স্ক অনেক, মানে ওনাদেরও দেখতে হতো, সংসারও করেছি, মেয়েকেও দেখেছি, সব একা একাই করেছি। প্লাস্টার করে 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 এটা চলছিল। তারপরে যখন মেয়ের 1 বছর বয়স হলো, তখন ডাক্তার বলল যে অপারেশন করতে হবে, এই প্লাস্টারে পুরো সোজা হবে না। তা একটা পায়ে প্লাস্টারেই সোজা হয়ে গেছে, ওটাতে কম ছিল, আর ডান পাটাতে প্রচণ্ড পরিমাণে ছিল। ওই জন্য ওটাতে সে পায়ের মধ্যে মানে রড ফুটিয়ে ফুটিয়ে অপারেশন হলো। 3-4টে রড ফোটানো ছিল পায়ে। এরকমভাবে দিদি 2 মাস পুরো আমি কমান্ড হসপিটালেই ছিলাম। এমন হয়ে গেছিলো যে আমি যে ওর মনে হতো আমার হসপিটালটাই বাড়ি। ওখানেই থাকতে থাকতে আমার খাওয়া নেই, ঘুম নেই, কীভাবে যে দিন চলে যাচ্ছে কিছুই বুঝতাম না। আমি এরকমভাবে লড়াই করেছি দিদি, আমি কিছুতেই হার মানিনি। আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমি মেয়েকে যেভাবেই হোক সুস্থ করব। তারপরে তো অপারেশনের ওই স্টিকগুলো খুলে দিল, তারপরে ডাক্তার জুতো দিল, 2 রকমের জুতো দিল। হ্যাঁ, ডক্টর শু। একটা ছিল এমনি নর্মাল জুতোর মতনই দেখতে, আর একটা ছিল তো দুটো জুতোর মাঝখানে না এরকম স্টিলের একটা পাত দিয়ে আটকানো ছিল জুতো দুটো। তো সারা দিন আমার মেয়ে 24 ঘন্টা জুতো পরে থাকতো। ওই জুতোটা পরে রাত্রিবেলা ঘুমাতো, মানে ও পাশ ফিরতেও পারতো না, পাশ ফিরলে দুটো পা একসাথেই ঘুরে যেত। এরকম ভাবে মানে ও কিছুতে না তো নিজে ঘুমাতো, প্রচন্ড কাঁদতো, তার সঙ্গে সঙ্গে মানে আমিও মানে ঘুমাতে তো পারতামই না। যাই হোক, যেভাবেই হোক মেয়েকে সামলাতাম। তারপরে মেয়েটা আস্তে আস্তে ওই জুতো পরে পরে হাঁটতে পারলো, কিন্তু তার পা পুরো সুস্থ হলো না। তারপরে ডাক্তারবাবু বললো যে ঠিক আছে, ওর আবার অপারেশন করতে হবে। মেয়ের যখন 3 বছর বয়স হলো, তখন আমরা দিল্লিতে নিয়ে গেলাম। তখন আমার হাজব্যান্ড এসেছিল, অপারেশনের সময়টা আমার হাজব্যান্ড এসেছিল। সেই অপারেশনটা হলো দিদি এরকম পায়ের গোড়ালির ওখানটা দিয়ে এল প্যাটার্ন করে কেটে, সে মানে ভেতরের নার্ভগুলো বললো কীরকম চড়ানো টানানো ছিল, সেগুলো সব ঠিকঠাক করে আবার সেলাই করে দিল। যখন ওটা সেলাইটা শুকিয়ে গেল, সেই সেলাই কেটে আবার প্লাস্টার করে দিল। হ্যাঁ, এরকমভাবে আবার কিছুদিন থাকলো, প্রায় 1 মাস মতন থাকলো। তারপরে ওখান থেকে আবার জুতো দিল। সেই জুতো পরে পরে যাই হোক দিদি, আজকে মেয়ের 10 বছর বয়স, আমার মেয়ে এখন হাঁটতে পারছে, ঠিকঠাকভাবে হাঁটতে পারছে? হ্যাঁ, ঠিকঠাকভাবেই হাঁটতে পারছে। তবু ওর পায়ে এখনো একটু প্রবলেম আছে, মানে স্টেপিংটাও ঠিক সোজা একদম ফেলে না। আমাকে ডাক্তার বলছে এখন ওর কোনো জুতো টুতো নেই, কিন্তু ওর একটা এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে, সেটা সব সময় করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই এক্সারসাইজটা দিনের মধ্যে 3-4 বার করে করতে হয়। বিশাল লড়াই, বিশাল লড়াই। যেভাবে মানে আমার মেয়ে যেদিন প্রথম হেঁটেছে, মানে আমি যে কি খুশি হয়েছি আমার মানে কিছু বলার নেই। আমি ভাবতেই পারিনি যে আমার মেয়ে কোনোদিন হাঁটতে পারবে। মেয়ে দিদি এখন ব্যারাকপুরে পড়ে, ব্যারাকপুরে আর্মি স্কুলে দিয়েছি ওকে। তা আমি যেহেতু অশোকনগরে থাকি, রোজ দিন নিয়ে যাই, নিয়ে গিয়ে আবার যেহেতু অনেকটা ডিস্টেন্স, সেজন্য আমি আর আসি না, আবার মেয়েকে নিয়ে ফিরি। মেয়ে এসছে? হ্যাঁ, মেয়ে কই? ওই যে আমার মেয়ে। এসো। তুমি ঠিক আছো? ভেরি গুড। কোন ক্লাস? 5-এ উঠবো এবার। 5-এ উঠবে? কোন স্কুল? আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর। ভেরি গুড। পড়াশোনা করতে ভালোবাসো? হ্যাঁ। গুড। অল দ্য বেস্ট। ভালো করে পড়াশোনা করতে হবে, জীবনে অনেক বড় হতে হবে, ঠিক আছে? ওকে, গুড গার্ল। প্রচুর কষ্ট এবং অবদানের ফল হচ্ছে তোমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ তুমি কষ্ট না করলে হয়তো আজকে এরকম ভাবে হাঁটতে পারতো না। না, হ্যাঁ, আমি কিছুতেই হাল ছাড়িনি, মানে আমি ঠিকই করে নিয়েছিলাম মেয়েকে হাঁটাবোই, আমি যেভাবেই হোক হাঁটা। প্লাস ডক্টরস। হ্যাঁ, ডক্টর তো ছিলই, যেভাবে যেভাবে বলেছে মানে সেভাবেই চলেছি। খুব ভালো থেকো, তুমিও ভালো থেকো, আর তোমার মেয়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ দিদি, আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ হয়ে যায়। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মিমি এসো, এবার খেলা শুরু করি। রেডি, স্টার্ট। চলো স্টার্ট, ফাস্ট ফাস্ট ফাস্ট।
শেষ করেছে 59 সেকেন্ডে। জুই, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছো, ইয়েস দিদি। কিভাবে এলে এই প্রফেশনে? ছোটবেলা থেকে সব কিছু ঠিকঠাক ছিল। এইচএস পরীক্ষা দিলাম, ফার্স্ট ইয়ারে ভর্তি হই। একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়, তার সঙ্গে আমার কিছুদিন আলাপ হয়, কথাবার্তা হয়। তো তারপরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তো আমি সেখানে রাজি হই। আমি বলেছিলাম যে আমি বিয়ে করতে পারি, কিন্তু আমাকে পড়াশোনা করতে দিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে দিতে হবে। তখন সে বলেছিল ঠিক আছে দেব। তো বাড়ির অমতে আমি বিয়েটা করি। আমি শ্বশুরবাড়িতে চলে যাই তারপর। কিন্তু যখন শ্বশুরবাড়িতে যাই, সে পুরো বাবা মার মত ধরে আমাকে বলে না আমি পড়াশোনা করতে দেবো না, চাকরি বাকরি করতে দেবো না, তোমাকে বাড়ির বউ যেরকম থাকে সেরকম তোমাকে থাকতে হবে। তো আমি সেখানে বলি যে না আমি সেটা করতে পারবো না, আমাকে চাকরি করতে দিতে হবে, আমি সংসার করব, যেরকমটা সংসার করা সেরকমটা সংসার করব, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু সে বলে না করতে দেবো না। তো আমি লুকিয়ে পড়তে যেতাম। পড়তে গিয়ে যখন বাড়ি ফিরতাম তখন তার মা তাকে ফোন করে বলতো ও এখন বাড়ি ফিরেছে। তো বলার পরে সে যখন আসতো সে আমার উপর অত্যাচার করতো। প্রথম মুখে বলতো, কিন্তু তারপরে কিছুদিন মানে 1-2 সপ্তাহ যাওয়ার পরে সে আমার উপর মারধর শুরু করে, অত্যাচার শুরু করে। তো আমি ভাবলাম যে এইভাবে কখনো হয় না, এইভাবে আমি পারবো না। তখন আমি বলি যে তাহলে আমার পক্ষে আর থাকা সম্ভব না। তারা আমার উপর খুব অত্যাচার শুরু করে, মানে বলতে গেলে প্রতিদিন রাত্রেবেলাই বাড়ি ফিরতো, আমার গায়ে হাত দিত, মারধর করতো। তখন আমি নিজে স্টেপ নিই যে আমাকে এমন কিছু একটা করতে হবে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে আমার সঙ্গে যেটা হয়েছে অন্য কোনো মেয়ের সঙ্গে যাতে সেটা না হয়। তো আমি সেখানে ওদেরকে না বলে একদিন অনেক ভোরবেলা 4টের দিকে আমি বেরিয়ে বাপের বাড়ি চলে আসি মা বাবার কাছে। তো আমার মা বাবা আমাকে গ্রহণ করেছিল, তারা বলেছিল তুই যেটা মেনে নিবি, তুই যেটা চাইবি সেটাই হবে, আমরা কিছু বলবো না। তো সে আমাকে নিতে এসেছিল, বলেছিল যে তুমি আবার ফিরে চলো, কিন্তু আমি বলেছিলাম আমি পড়াশোনা করতে চাই, আমাকে পড়াশোনা করতে দিতে হবে। তো সে বললো যে না পড়াশোনা করতে দিতে আমি পারবো না। তো আমি বললাম তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আমি আমার মতন থাকবো, তুমি তোমার মতন থাকো। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी। আবার আমি কলেজে ভর্তি হই, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করেছি, BCA কমপ্লিট করেছি। 3rd ইয়ারে পড়তে আমি আবার চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করি। তখন ভেবেছিলাম এমন একটা চাকরি করব যে চাকরিতে এরকম কিছু মেয়ের পাশে যাতে দাঁড়াতে পারি যারা এরকমভাবে নির্যাতিত হয়েছে বা হচ্ছে, তাদের যাতে আমি হেল্প করতে পারি। তখন ভাবলাম আমি এই প্রফেশনটাই যাব। তারপরে পুলিশের ফর্ম বেরোয়, আমি মাঠ কমপ্লিট করি, মাঠে দৌড়াতে যেতাম সকালবেলা উঠে। খুব পরিশ্রম তো জুই। হ্যাঁ করতে হয়েছে দিদি। তো তারপরে আমি চাকরি পাই। চাকরি পাওয়ার মানে আমার জয়েন লেটার আসার কিছুদিন আগে একজনের সঙ্গে আমার পরিচয় হয়, বাড়ি থেকে ঠিক করে। তো সে ডিফেন্সে আছে, সে BSF এ জব করে। মা বাবা যখন বলেছিল যে এরকম মেয়ের প্রবলেম, তো সে বলেছিল যে তার পাশে কি আছে আমি সেটা দেখতে চাই না, মেয়ে যদি ঠিক থাকে, মেয়ে যদি আমার সাথে থাকে তো আমি তাকে নিয়ে থাকতে পারবো। সে আমাকে শুধু একটাই কথা বলেছিল, তুমি যাতে ঠিক থাকো, তুমি এমনভাবে থাকবে যাতে লোক তোমাকে দুটো কথা না বলতে পারে, তুমি নিজের পায়ে দাঁড়াও। মার্চের 3 তারিখে আমার জয়েনিং লেটার আসে চাকরির, আর 13 তারিখে আমার বিয়ের ডেট ছিল। তার সঙ্গে আমার বিয়ে হয়। 10-12 দিন আমি ছিলাম শ্বশুরবাড়িতে। সে আমাকে আবার ট্রেনিং সেন্টারে পৌঁছে দিয়ে আসে। শুধু গিয়ে একটাই কথা বলেছিল ট্রেনিং সেন্টারে পৌঁছানোর পরে, যে তুমি এমনভাবে বেরোবে এখান থেকে যাতে তুমি জীবনে কিছু মেয়ের পাশে দাঁড়াতে পারো, যে কষ্টটা তুমি পেয়েছো যাতে তারা সেই কষ্টটা না পায়, তুমি সেইভাবে এখান থেকে তৈরি হয়ে বেরো। খুব ভালো। আমি 6 মাস ট্রেনিং করেছি। তো সেই জুই আর আজকে জুইয়ের মধ্যে কতটা তফাৎ? পুরোটাই চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার যে হাজব্যান্ড সে আমাকে পুরোটাই চেঞ্জ করে নিয়েছে। আজকে ওর জন্যই আমি হয়তো এইখানে এই ড্রেসে, এমনকি আমার বাবা মা, সত্যি তারা যদি আজকে না থাকতো আমার পাশে, আমি হয়তো এই হাজব্যান্ডকেও পেতাম না আর এই চাকরিটাও পেতাম না। আমার মা বাবার জন্যই আমি আজকে এখানে দাঁড়ানো। নিশ্চয়ই বাবা মা তোমার হাত ধরেছে না ওই বিপদের মধ্যে? হ্যাঁ, আমার মা বাপি যদি সেই সময়টা আমাকে না গ্রহণ করতো তাহলে আমি যে কোথায় গিয়ে দাঁড়াতাম আমি নিজেও জানি না। একদম, মানে তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তারা আমাকে যেভাবে বলেছে যে তুমি পারবে। হ্যাঁ তুমি এটাই, পারবে। এই কথাটা বড্ড ইম্পর্ট্যান্ট একটা কথা। হ্যাঁ আমি সব যে তুমি কিছু পারবে, তুমি লড়াই করো। সবকিছু মানে অনেক অনেক কষ্ট করেছি, অনেক মানে সবকিছু হার মেনে আমি আজকে এই জায়গাটায় দাঁড়ানো। সেই ভুলটা দিয়েছিলে বলেই জুই আজ তুমি এই জায়গায় দাঁড়িয়েছো। একদম হয়। সেই ভুলটা হয়তো না করলে আজ এই আজকে জায়গাটা আমি হয়তো এসে পৌঁছতে মা পারতে না। হতে চলেছি। খুব ভালো জুই।
ভেরি গুড, আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ দিদি। একটা তুমি ছোট্ট মেয়ে, অথচ তুমি দেখো কিভাবে তুমি জীবনে লড়াই করলে। সবাই হার মেনে যায় না, তুমি তো হার মানোনি এবং তুমি স্বপ্ন দেখেছো, ঠিক। ভেরি গুড, এভাবেই জীবনে অনেক বড় হও, একদম এগিয়ে যাও আর সাবধানে থাকবে। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। জুই এসো এবার। রেডি, স্টার্ট। ইয়েস, ভেরি গুড। একসঙ্গে দুটো যাবে। ডান হাতে সবুজ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ একদম ঠিক, এভাবে করো। ওকে, জুই খেলাটা শেষ করেছে 1 মিনিট 7 সেকেন্ডে। বীণা সেন, জীবনের প্রতি মুহূর্তে লড়াই করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। হ্যাঁ, কি হয়েছিল জীবনে? আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যায়। বাবা মায়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তো আমাকে বিয়ে দিয়ে দেয়। যেই ফ্যামিলিতে আমার বিয়ে হয়, তো সেখানে একান্নবর্তী পরিবার এবং বড় পরিবার, 6টা দেওর ভাসুর, আর আমার একটাই মাত্র তখন যা বিয়ে হয়েছিল, বড় যা আর এবং আমি ছিলাম। এবং সেই সময় মানে এসে যে সংসারের হাল ধরা বা সংসার সম্বন্ধে কিছু জানতাম না বা বুঝতামও না আমি। এবং 1 বছর পরে আমার প্রথম সন্তান হয় এবং তার 2 বছর পর আবার দ্বিতীয় সন্তানও হয়। স্বামীরও আর্থিক অবস্থা একটু কমজোর ছিল, তো সেই কারণে আমি আস্তে আস্তে ভেবেছিলাম যে এদিকে কি হবে, ছেলে মেয়েরও তো ভবিষ্যৎ আছে, কিছু করতে হবে। সেই কারণে আমি সবসময় আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজে একটা কিছু করব, কিছু করে আমাকে দাঁড়াতে হবে বা কিছু করতে হবে, সেটা আমার একটা মনের দিক দিয়ে একটা আশা ছিল। তখন একটা কোম্পানিতে জয়েনিং করি। স্বামী কি করতেন? ফার্নিচারের বিজনেস ছিল আর কি। তো সেই দোকান ঠিকঠাক চলতো না, ঠিকঠাক ব্যবসাও বিজনেসের দিকে মন ছিল না। অর্ধেক দিন বাইরেও চলে যেত, একটু ঘোরাফেরার দিকে ন্যাক ছিল, সেদিকেও চলে যেত, এরকম ব্যাপারগুলো ছিল। তারপরে আমি 2-3টে কোম্পানিতে আমি কাজ করতাম, হ্যাঁ, মানি মার্কেট লাইনে। তো সেখানে কাজ করতে করতে আমি ভালোই রোজগার করতাম এবং ভালোই আমার চলছিল, ভালোভাবেই আমি সেখান থেকে রোজগার করে আমি নিজে জমি কিনেছি, বাড়ি বানিয়েছি, সেগুলো আমি করেছি। করার পরে হঠাৎ একদিন মানি মার্কেট লাইন সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। সেই সময় মানে আমার চারিদিক দিয়ে মানে খুব ঝুটঝামেলা আসছে এবং ঘরে যে হাজব্যান্ডও আমাকে খুব করে মানে বাড়িতে ঝগড়া করছে, বকাবকি করছে, চিল্লামিল্লি করছে, এ কেন ফোন করে, ও কেন ফোন করছে, বাড়িতে লোক আসছে, ফোনে ধমকি দিচ্ছে, নানান রকম ঝুটঝামেলা বাড়ির মধ্যে আসছে। তারপরে আমি কি করব নিজেও আমি ভেবে পাচ্ছি না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তবুও আমি হার মানিনি দিদি। এমনও দিন গেছে আমার বাড়ির গেটের সামনে 20-25টা ছেলে এসে দাঁড়িয়ে থাকতো, ফোন করতো, ধমকি দিত এবং রাতে যে আমি খেতে বসেছি খাবার থেকেও আমাকে উঠিয়ে নিয়ে যেত। আমি এঁটো হাত নিয়ে তাদের সঙ্গে গিয়ে কথা বলেছি, তাদেরকে মানিয়েছি, বুঝিয়েছি। কত টাকার অ্যামাউন্ট ছিল বিনাদি? 26 লক্ষ টাকা। তারপরে কি করব আমি কিছু দিশা পাচ্ছি না। ওদের যতই মানানোর চেষ্টা করতাম কিছু মানতো না, কারণ টাকাটা তো আমি নেইনি, আমি তো কোম্পানিতে জমা দিয়েছি এবং তাদেরকে তার বিনিময়ে আমি রিসিট দিয়েছি, সব কিছু করেছি, কিন্তু তারা মানবার নয়। যেহেতু আমি টাকা নিয়েছি সেই কারণে আমাকেই দিতে হবে টাকাটা। আমি কিছু করে টাকা ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছিও। আমি কিছু লোককে আমি টাকা দিয়েছি, মিটিয়েছিও। আর যাদেরকে মোটামুটি মানানো যায় মানিয়ে আমি এখন রিসেন্ট এই 1 বছর ধরে একটা নেটওয়ার্ক কোম্পানিতে কাজ করছি এবং এগুলো করে আমি মেয়েকে বিয়েও দিয়েছি এবং ছেলে একটা প্রাইভেট ফার্মে কাজ করছে এবং ছেলে আর আমি এখন খুবই হ্যাপি জীবনযাপন করছি। এখন স্বামী কি করছে? হাজব্যান্ড এই 7 মাস হলো মারা গেছে। হঠাৎ করে একদিন, তার কিছুই না, সকালবেলা ভোরবেলা জ্বর হয়েছে, তো অ্যাম্বুলেন্স করে আমি হসপিটালে নিয়ে গেলাম।
নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা সমস্ত কিছু টেস্ট করলো, বললো সুগার ফল্ট করেছে। সঙ্গে সঙ্গে ওরা অ্যাডমিট করে নিল। নেওয়ার পরে দুপুরবেলা দিব্যি ভালো হয়ে গেল, ফোনে মেয়ের সাথে ফোন করলো, গল্প করলো, কথা বললো এবং বিকেলবেলা মারা গেল। সকালবেলা জ্বর হলো, বিকেলবেলা মারা গেল। ডাক্তার কি বললেন? ডাক্তার বলল যে ওই সুগার ফল্ট করেছে আর ওনার স্ট্রোকের মতন হয়ে গেছিল। তাহলে এখন তো লড়াইটা পুরো আপনার একার। এখন একদম দিদি পুরো একার, এবং ছেলেকে নিয়ে এইভাবেই জীবনযাপন করছি। আপনার মনের জোর আছে, আপনি পারবেন। অবশ্যই আমাকে পারতেই হবে দিদি, কারণ আমার মাথার ওপরে কেউ নেই। আমার বিয়ের আগে থেকে এবং বিয়ের পর থেকে আমি জীবনে টোটালি একা দিদি, টোটালি একা। আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। বিনাদি, এইভাবেই জীবনে এগিয়ে যান। আশা করি আপনি সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আশীর্বাদ করবেন দিদি। Stop. Shortcut, fast. Very good, come on. Very good, come on. তাড়াতাড়ি। Okay. Winner time, 46 seconds. First round score এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন বিনাদি 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মিমি 15 পয়েন্টস। থার্ড পজিশনে দুজন, রূপা এবং জুই, দুজনেই 10 পয়েন্টস। বিনার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মিমির জন্য আয়রন প্লাস আয়রন টেবিল। রূপার পছন্দ শু ক্যাবিনেট। জুইয়ের পছন্দ স্যালাড কাটার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আজকের আমাদের স্পেশাল গেস্ট আরফিন এবং মাধুরী। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা মল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। গানে কোন সময়ের কথা বলা হয়েছে? বলো বিনা। সন্ধেবেলা। 5 পয়েন্টস। সন্ধ্যাবেলা সঙ্গে লালা মল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। কিছু অক্ষর টিভি স্ক্রিনের মধ্যে ঘুরবে, একটি অক্ষরে এসে আটকে যাবে। যেই অক্ষরে এসে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। বলো রূপা। মন মানে না, মন মানে না। 5 পয়েন্টস। মানে না, মানে সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যুপ বোলের
গানে কোন ঋতু বা সিজনের কথা বলা হয়েছে? বলো রূপা। ফাগুন। 5 পয়েন্টস। সঙ্গে স্যুপ বোলের সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড মিক্সার। চোখের ছবি এসছে, এমন একটি গান শোনাবে যেটার মধ্যে চোখ শব্দটা আছে বা আঁখে। বলো জুই। नैनों की जो बात नैना जाने है। ওকে 5 পয়েন্টস। সন্ডে হ্যান্ড মিক্সার। একটা গান হয়ে যাক। প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জুস গ্লাসের সেট। सजना दीवारी वारी जाऊं जी मैं, सजना दीवारी वारी जाऊं जी मैं, तू ही तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। গানে কোন শব্দটা দিয়ে পরিবারকে বোঝানো হয়েছে? বলো রূপা। সানসার। 5 পয়েন্টস। तू ही तो मेरा संसार है, ऐसा मेरा, সঙ্গে জাগ গ্লাসের সেট। ऐसा मेरा प्यार है। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এটা হেডফোন রাউন্ড, তোমাদের সকলের কানে হেডফোনে গান বাজবে। যে শব্দগুলো আমি পড়ে শোনাবো সেই শব্দগুলোকে গেস করতে হবে। সময় পাবে 1 মিনিট। প্রত্যেকটি শব্দ সঠিক গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবে। রূপা হেডফোন পড়ো। নিজেকে কি মনে করো তুমি? আমি শিশি ভজ হরি মান্না। পাকা দেখা। পাকা দেখা। পাকাল থালি। পাকা দেখা। লড়াই। লড়াই। কড়াই। চানা মশালা। চানা মশালা। ছেঁড়া পাতা। মেনু। মেনু। ফোড়ন। 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 লড়াই। লঙ্কা। লড়াই। লড়াই। পাকা দেখা। পাতা। পাকা দেখা। শাল পাতা। সে দুটো পারলে না। একটা ছিল চানা মশালা আর একটা ছিল পাকা দেখা। 3টে পেরেছো, 6 পয়েন্টস। জীবনে প্রচুর লড়াই করেছো মিমি, এখন অবসর সময় কি করো? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। হাঁটা চলা। হাঁটা চলা। কাঁচকলা। যত্ন। 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 সুস্থ। 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 দুষ্টু। পুচকে। পুচকে। ফুচকা। পুচকে। ফচকে। পুচকে। পুচকে। হাতি। 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 হ্যাঁ, ওটা পেয়েছো। যত্ন। যত্ন। জন্তু। হাঁটা চলা। প্রথম ছিল হাঁটা চলা, তারপরটা ছিল যত্ন, তারপরটা ছিল সুস্থ। সুস্থ। দুটো পারলে 4 পয়েন্ট।
তোমার বরকে কি বলবে? পুলিশ বিএসএফ এর প্রেমে পড়েছে। লাঠি লাঠি লাঠি, উর্দি উর্দি খুন্তি, দারোগা দারোগা, হাতকড়া হাতকড়া, থানা খেলা, থানা থালা, উর্দি ফুর্তি, উর্দি কুতি, উর্দি কুতেল, উর্দি উর্দি ও উর্দি, হ্যাঁ আর একটা ছিল থানা। থানা। তিনটে পেরেছো, 6 পয়েন্টস। এই মঞ্চে দাঁড়িয়ে ঠাকুরকে কি বলতে চাও? মা দেখা দে, নয় টাকা দে। বিয়ে বিয়ে বিড়াল, 51 51 ঝামেলা ঝামেলা, ইলিশ ইলিশ ইডলি, টাকা টাকা, ইলিশ ইলিশ বলো বলো ইলিশ ইলিশ হলো। যে তিনটে পারলে না সেটা হচ্ছে ইলিশ, 51 আর বিয়ে। দুটো পেরেছো, 4 পয়েন্ট। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে দুজন, রূপা এবং জুই, দুজনেই 6 পয়েন্ট। রূপার পছন্দ ননস্টিক কুকওয়্যারের সেট। ওকে, জুইয়ের পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে দুজন, মিমি এবং বিনা, দুজনেই 4 পয়েন্ট। ওকে, মিমির পছন্দ রোচক এগ্রো ভালোবাসা স্পদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার। বিনার জন্য রয়েছে হাতা খুন্তির সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার বা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তিনটে ছবি এসছেন, চাদর, লুচি, চিরুনি। প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। মিমি। চালুনি, বোঝাও। চাদর থেকে চয়াকার, লুচির থেকে লয় রস্যু, চিরুনির থেকে নয় রশ্মি। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে টি সেট। পাল, রন, চালা। নিচে তিনটে অক্ষর রয়েছে। তিনটে অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর ওপরে তিনটে শব্দের সাথে যোগ হবে যে কোনো জায়গায়, তাহলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো। রূপা। কি যোগ হচ্ছে? চালাকি, কিরণ, পালকি। 20 পয়েন্টস। সঙ্গে টি সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। স্বাদ প্রিয় বঙ্গে নানান পদে পাই, স্বভাব এবং হাসির সঙ্গে তুলনা করে যাই।
এবার বলো জুই। মিষ্টি। বোঝাও। স্বাদ প্রিয় বঙ্গে নানান পদে পাই মিষ্টি, যে কোনো পদে পাই। স্বভাব বা হাসির সঙ্গে মিষ্টি স্বভাব বা মিষ্টি হাসি তুলনা করে যাই। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে এই সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক মব। পাশাপাশি ক্লু, চাকরি ব্যবসা কত কাজ দিদিরাও করেন আজ। ওপর নিচের ক্লু, লাগে যা কাজে তোমার নয়ন সাজে। এবার বলো জুই। ওপর নিচ কাজল আর পাশাপাশি রোজগার। 20 পয়েন্টস। সঙ্গে ইলেকট্রিক মব। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। দ্বিতীয় সুযোগে যদি খেলো তাহলে 20 পয়েন্ট পাবে, ভুল করলে হবে -10। এই মুহূর্তে রূপা স্কোর 51, মিমির স্কোর 39, জুইয়ের স্কোর 61। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো, বিনাও খেলতে পারবে। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করো। এবার বলো রূপা। -20 রূপা। কিছু অক্ষর যোগ হচ্ছে, দেখো কিছু অক্ষর যোগ হয়েছে। এবার বলো মিমি। মাথা খাটিয়ে উত্তর দেওয়া। মিমি বললো মাথা খাটিয়ে উত্তর দেওয়া, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। 20 পয়েন্টস। সঙ্গে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে মিমি স্কোর গিয়ে দাঁড়ালো 59, কিন্তু তার থেকে বেশি যার স্কোর সে আজকে উইনার। আজকে দিদি নাম্বার 1 জুই মজুমদার উইথ 61 পয়েন্টস। মিমি, এটা তোমার মেমেন্টো, এটা রূপার, এটা বিনার। উইনারের ট্রফি জুইয়ের। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশন। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। সকলের জন্য রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার বা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন, নমস্কার।